আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখলো ফুপ্পি কল দিচ্ছে। আবির যে উঠতে যাবে খেয়াল হলো আলী আহমদ খান আবিরের হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বু হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যি তার নেই, তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিতে স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেয় তানভীর আব্বু কাকামনির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপ্পি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘ নরম স্বরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমোচ্ছেন। তুমি টেনশন করো না ফুপি। মেঘ, হ্যাঁ ফুপি। আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমোতে গেছেন। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না ফুপি, নিজের যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস। সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস। ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দেবে। মাহমুদা খান মৃদু হেসে বললেন, তুই বুঝাইয়া বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনার চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টালো। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমও নেই। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বলে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ, অনুভূতি, তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে। তা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখ আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো, হুঠার ধমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে আবির কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের উপর শুধু শুধু চেঁচায় না, কিছু জিজ্ঞাসা করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে আসছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে। তুই প্রেশারটা একটু বাড়াতে, আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলেছে। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। না সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2জন মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেন গেটের পাশে ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটাবাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিহা খান বা হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা
আপার সহযোগিতায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড় মোছা, কাপড় ধোয়ার সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিয়া খান, হালিমা খান দুজনেরই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আপা মিলে নাস্তা রেডি করেছেন। মালিয়া খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমো। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল। যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিয়া খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিয়া খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল সবাই। আলী আহমদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখবো, তারপর রান্না করব। মালিয়া খান তটস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর আব্বু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একবারে ভালো হয় না। রান্না একবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দেবে। মা রে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু, আব্বু, আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেইভাবেই বলছে। মালিয়া খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়? মালিয়া খান ডাইনিং এ বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে, মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে, তরকারি হয়েছে কিনা সেটাও ও বুঝতে পারছে না। আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিয়া খানের কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্যে। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখে ঘুম টানছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকিনি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করলো, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলো, আমি কি জিজ্ঞেস করছি? এমনি। বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানভীরের চিন্তা তো আছে। একা একজনের পক্ষে কতদিন সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করলো, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসলো। আব্বুকে ধরে বিছানা থেকে উঠে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমদ খান অনেকটাই সুস্থ, একাই চলতে পারবেন, তবু আবির রিস্ক নিতে চায় না। আলী আহমদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানবীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানবীরকে ডাকো, তোমার 2 ভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভ্রুকুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির। আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ্যটা কথা বলতে পারবেন। আলী আহমদ খান নিশ্চুপ। আবির রুম থেকেই উচ্চস্বরে বলল, আম্মু, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটলো, একে একে সব নিয়ে আসছে। মালিয়া খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিয়া খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুচকালো। সেই দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে স্বয়ং। আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমদ খান আরেকটু খেয়ে হাসি মুখে বললেন,
আজকে রান্নার স্বাদ অন্যরকম। এ রান্না তো তোমার না। কে রান্না করেছে? মালিয়া খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমদ খানের থেকেও কয়েকগুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকতার ন্যায় নুইয়ে পড়ছে। আবিরের বৃহৎ আখি যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্প বয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচুরিটি, হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকেই বইয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আত্মতায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়। উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা এবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজা বাহির থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, আয়, ভেতরে এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতে মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিয়া খান আহমদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন, গতকাল রমনাবারকে মহিলাকে দেখছিলে তোমরা? আবির তানভীর দুজনে একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, উনি তোমাদের ফুফি হয়, আমার একমাত্র বোন। আবির আর তানভীর দুজনাই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকে ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমদ খান সবশেষে একটা কথাই বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরে আপনার পরিবার পরিপূর্ণ হয়নি। আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবিরের এমন কথা বলার ছেলেই না। আলী আহমদ খান হেসে বললেন, তাও কেন হবে? এখন তোমরাই আমার সব। আমাদের ঘিরে আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগে ক্ষোভ এখনো পুষে রেখেছেন, আর আমাদেরকে কেনই বা বলেছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপ্পি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজেদের ক্রোধ কমাতে না পারেন, আর ওনাকে এই বাড়ির চৌকাট পেরোতে না দেন, তবে আমাদের ফুপি আছে কি না সেই কথা জেনে আমাদের কী কাজ? তানভীর সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, ফুপি কি বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দিবে। আরো কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছে, যেন ওনাদের ভেতরে রাগ ক্ষোভ কমে আসে। আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে। সেই যে সকালের দিকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে এগিয়ে দেখলো আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমরি খেলো। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো। আস্তে করে ডাকলো,
আব্বু? আলী আহমদ খান চোখ মেলে তাকালেন, সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থিরভাবে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। ওষুধ? আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন, আমার মাই খাইয়ে দিয়েছে, সারাদিন ধরে এখানে বসে আছে, রুমে যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর মেসিউর আমার প্রতিনিয়ত উন্মাদ করে তুলেছে। এত মেসির হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজি উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছে? আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ দুই একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয় আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিয়া খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিয়া খান বিছানার পাশে বসতে বসতেই শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোমার বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বুর উসিলায় আমার মেয়ে রান্নার যে করেছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানবীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে। আকস্মিক মেঘের ভ্রু কুচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমোচ্ছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপরে ঘুমোতে গেছে। তোর রান্নার তারিফ করছিল। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন? আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদুস্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞাসা করতেছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসলো। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করছে। কম করে হলেও 15 থেকে 20 বার বলছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়ি না। আকলিমা খান উপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির উঠেছে দেখলাম, কফি খাবে কিনা করে দেব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনে আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে আছেন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্যে। দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বোলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল। অপাঙ্গে তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শমিত স্বরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত মেসিউর ব্যবহার করছিস কেন? কাকে কি বলতে চাইছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকিয়া, আম্মু,
আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে আসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। আকস্মিক কাণ্ডে মেঘ ভড়কে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখ পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল। কি কাজ আছে তোর? আবিরের রাগীস্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নেস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তার কোনো প্রকার আহ্লাদি ভাব দেখতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথা থেকে কয়েক গুণ বেশি ব্যথা বুকে করছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণ মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আব্বু আম্মু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কখনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আকস্মিক দুর্বহ কণ্ঠে বলে ওঠে, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন যা। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে উঠায়। আবির তখনও অগ্নি দৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ 3 গুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ঙ্কর হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকে প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না? এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। তার কারণ তোকে বলতে হবে। আমার বাবাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো, একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব, তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ গরুর করতে না দেখি। মেঘ আকপাচ না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস, এই যে এখন করতেছিস। মেঘের চোখ টলমল করছে। হৃদয়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। চোখ বন্ধ করে দুহাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই ম্যাচিউর আচরণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুজের মতো বড় আব্বু যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচ্চুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণই চায় মেঘ সবার চোখেই পিচ্ছি থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। খুনাক্ষরেও কারো চোখে যেন মেঘের ম্যাচুরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনাই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির ব্যালকনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘন্টা 2 পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবারও বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়েছে, বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ঙ্কর হবে। বড় আব্বুর উপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে।
দুদিন যাবৎ বন্যা কল দিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল। কি রে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারিয়েছিলি? হ্যাঁ, মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। দুদিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই নেয়, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো। তোদের বাসায় কি কোনো সমস্যা রে? তোকে কে বলছে? তানভীর ভাই ভালো? মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না। তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নাই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নাই। ঘণ্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না। ভুলেও আবির মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে। ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিম আদির সঙ্গেও কথা বলতে ইচ্ছা করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সবকিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থা এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলেন। কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রু কুচকে প্রশ্ন করলেন। কিছু বলবা? কতদিন হয়ে গেছে আমরা নানু বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল। তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল। ভাইজান অসুস্থ, এ অবস্থায় আমি যেতে পারবো না। তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো। ফেরার সময় জানিও, তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন। কবে যাবি? কালকেই। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করেছে, নিয়ে যাও। সকাল থেকেই খানবাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের করা নিষেধের জন্য আলী আহমদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেট চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির মোজাম্মেল খান আলী আহমদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনায় করায় ব্যস্ত। মিম আদি নিজেদের মতো করে খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন। মেঘ খাবে না? মিম আস্তে করে বলল। আপু সাবান নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে 2-4 দিন রাগ অভিমানে ভোতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুজে সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে দুপাশে দুটো ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে। সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যেই নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুর বাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখেই ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। 2 বোন 3 ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর 2 মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামুনিকে কল দিয়ে ভাই বোনের সাথে কথা বলেছে। খালামুনিকে আসতে বলেছে। খালামুনির 2 মেয়ে, এক বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স সবে 5 বছর। মেঘ যতবারই নানু বাড়ি আসে ততবারই খালামুনিকেও আসতে হয়। সারাদিন হই হুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় আসছে। গেটের বাহির থেকে মেঘের ব্যালকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখে আবির কপাল গুটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিয়া খান আলী আহমদ খানের কাছে বসে আছেন। মিম তার রুমে পড়ছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন। তোমাকে খেতে দেব? দাও।
আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিমা রাদিও কিছুক্ষণ পর খেতে বসছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্য অসময়ে খেতে এসেছে। মামনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞাসা করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদিরটাকে। আদির দরজা থেকে ডেকে জিজ্ঞাসা করছে, আম্মু বলছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বলো যা খুশি রান্না করতে। তোমার মামুনি বাসায় নেই? আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে। একা? না, মেঘাপুও গেছে। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতেই আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞাসা করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাত প্রায় 1টার দিকে বাসায় আসছে, সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানার বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? বনু নানি বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো, বললো না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমি পরের দিন শুনছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বলে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো। জি। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা, কি আর করা। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলে মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না। 4-5 দিন হলেও মেঘের খালামুনি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতে পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে নিয়ে প্রতিদিনই মালিয়া খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আম্মুর আর বড় আম্মুর খোঁজ নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করে আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্তস্বরে ডাকলো, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খাইছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। বাসায় আসবি কবে? না। বাসার মানুষদের মিস করছিস না? না। আর কিছু বলবেন? মেঘ সশব্দে হেসে আস্তে বলে বলল, না, হয়তো আমি কারোর বিরক্তির কারণ হচ্ছি।
ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামুনির নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা থেকে 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন নিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2 থেকে 1টা কথা বলেই মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গতরাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমাচ্ছে। মামনির নাম্বার থেকে কল আসতে আবির ঘুমের মধ্যে কল রিসিভ করে ঘুমন্ত অবস্থায় বলল, মামনি। না, আমি মেঘ। মামনি বলুন। ঘুমোচ্ছেন? পরে কল দিব? বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলেছে, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। আর একটা কথা, বলুন। আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামনি বলেছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন, আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্ত স্বরে ডাকলো, তানভীর ওঠ। আবিরের কণ্ঠস্বর শোনা মাত্রই তানভীর হকচকিয়ে উঠল, গলা খাকারি দিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি? বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। গো, ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘদের নানুর বাড়ির এদিকে রাস্তা করছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে, এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া বল। একটা গান গায়। তোর মন চাইলে গা, আমায় বলিস কেন? এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করবো। গাইবো? গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে চর বুকে ছাড়ে না, বাড়ছে তোকে ছাড়া মারে না, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে চর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকায় এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরা লেগে আবিরের সমস্বরে গান ধরল। অনেকটা পথ দুই ভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানার বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘসহ বাকি কাজিনরাও বাড়ির ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখে মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, ভাইয়া। আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি? নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতর চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে, তানভীর সেগুলো সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছনে ফিরে দেখলো আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগুতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছেন মামা? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কে সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ আকস্মিক পিছনে ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে।
নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাতারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানুর বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামণি, নানা, নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কয়েকদিন খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছে। আবিরের চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতর ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই মেঘের খালামণি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীরের পছন্দ মতো পিঠা আর অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন। উনি ব্যাগ গুছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরো 2-3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানু বাড়িতে অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে। ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করেছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পিছনে মেঘেরই হাত। ছোটবেলায় আবির মেঘের নানুর বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকায় যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেসবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একেবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসছে। তানভীর আচমকায় আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি? আবার কি বেশি খেয়ে ফেললো না তো আবার? আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু গুটাতে তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি। তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাই দেখি না। তানভীর নিঃশব্দে হাসলো। সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আবু কি বলছিল মনে নাই? আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চাললে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ের সঙ্গে চা, আমি আব্বুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলে সমস্যা নেই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুচকে বলল, গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, কিচ্ছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমি বাড়িতে জায়গা দিবে না বোন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটকট করে বলল, হইছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতে তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতে আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখ বিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব। নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো উপর রাগ উঠে তাহলে এত সহজে রাগ কমে না। কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনো আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটাই সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোরাজুরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে।
আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখন ওরা কমনি তার? কিসের রাগ? আমার কারোর উপর কোনো রাগ নেই। তা তো চোখেই ভাসছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসলো, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যায় তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলবে না। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই দুই আঙ্গুলে মেঘের থুতনি উঠালো। আচমকায় আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে উঠে সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, টাকা? মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বুঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায় খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়লে নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আখিজোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ। দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু সে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সে জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এইসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। না, আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জ্বলজ্বল করা তীব্র অনলকে মুহূর্তে নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয়ে স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই জানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙ্গুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞাসা করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞাসা করলেও আশানুরূপ উত্তর পাবে না, তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায় একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে, তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসেছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিম আদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেওয়া, ভার্সিটির ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়ে ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলে মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথায় মেঘের মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়। আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজদের সম্পর্ক আগের থেকেও ভালোই হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিনও উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবে আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে পেয়সীর রাগান্বিত মুখ বিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না।
সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ দুবার তিনবার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিয়া খান অসুস্থতার কারণে ইচ্ছে করে যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে। আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আড়ি, তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10 থেকে 15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুট লেখা। ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুটটা হাতে তুলে নিতেই দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি। সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি। এর মতো অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদ। ছাদের গাছের ডাল পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়েছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেয়ায় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সব সময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটলো না। ভাবতে আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই। তার মানে মেঘ ছাদে আসছিল, চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতে 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উইশটুকুও কেউ করে না। তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গতরাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে চলে যেতে চাইলে আলী আহমদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতে আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞাসা করলেন, এখানে মাহদিবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে আছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়ে না বলে পার্সেল দিবে না? আজব তো, আমি জানি না কে পাঠাইছে। কে পাঠিয়েছে না বলে পার্সেল দিব না বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে।
মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে, মনে মনে বিড়বিড় করে বলছে, নিজের সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দেবে না। এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞাসা করায় মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল হয়ে হাজির হতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দেখিয়ে দিয়ে বলল, এটা পরে রেডি হয় না, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল। এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসলো। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমে বসেছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতে পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটলো। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতে মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কিছু ভাবার বা বলার আগে আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তে মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাজ, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তা আবার এত জাঁকজমক ভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদুস্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্ট ভিতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করলো। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মিক ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞাসা করলো, এত আয়োজন তুমি করেছো? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমারও তো সামর্থ্য এখন হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে। আশেপাশে চোখ বুলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, উনি কোথায়? জানি না। উনি আসবেন না? বোধ হয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, তুই নাকি ভাইয়ের উপর রেগে আছিস তাই? কেন? তাহলে এসব করেছেন কেন? তুই ভাইয়ের জন্মদিনে উইশ করেছিলি, তাই ভাইও তোর জন্মদিন আয়োজন করেছে। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হা হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছেন। মিনহাজ, তামিম শুধু মুখ চাওয়াচাই করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে। বন্যাকেও ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের উপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখে মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ, তামিমও হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের এই গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যে কেক কাটা হয়েছে। ফুপ্পির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্পারো।
মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতে বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জলজল করছে ডায়মন্ডের আংটি, তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথম কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না। তোর ফ্রেন্ডরা ভাবে জীবনে ডায়মন্ডের আংটি দেখিস নি। তাড়াতাড়ি আংটি পর। আমাকে আংটি পরতে বাধ্য করিস না। আমি আংটি পরলে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসে সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে। মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্য আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিটার কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।